হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কাস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা আমি জানি না কতদূর কি হবে না হবে। তো আজকে আমি যাব হচ্ছে আমার দিদির বাড়ি, কারণ কি কালকেই আছে আমার দিদির বাড়িতে গৃহপ্রবেশী অনুষ্ঠান, যার জন্য পুজো আছে। আগে থাকতে আমি চলে যাচ্ছি, আর মা বাবা পরে যাবে। যাই হোক, তাই জন্য এখন রেডি তো আমি হব। বাবা আমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে, দুপুরবেলা ট্রেন আছে। আর তোমরা অনেকেই হয়তো জানবে আমার দিদির বাড়ি হচ্ছে নবদ্বীপে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রেডি হই। আর এমনিতে আজকে অনেক কাজের প্রেশার ছিল, যেহেতু কালকে আমি গোটা দিনটা ব্লগ এডিট করতে পারবো না। তো কালকের ব্লগও এডিট করে রেখেছি, আজকের ব্লগও এডিট করে আপলোড করতে হয়েছে। তার সাথে কিছু ক্লিপিংস ছিল যেগুলো আমাকে ক্লিয়ার করতে হয়েছে, নয়তো আমি কালকের ভিডিও ব্লগ কিছু শ্যুট করতে পারবো না। সেই সব কিছু করতে করতে আমার মানে কি বলবো আমি জানি না, বলে বোঝাতে পারছি না, এতটাই আমি টায়ার্ড লাগছে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে রেডি হব। আর দেন এখন আকাশও ডাকছে, মানে আজকে একেবারে মেঘলা ওয়েদার হয়ে আছে। তো যাই হোক, দেখি কখন কি যেতে পারি না যেতে পারি। তো চলো দেখা যাক। তো এখানে আমার মা একটা ব্যাগ আমাকে দিয়েছে, তার সাথে এই একটা ব্যাগ, আরও যা যা কিছু নেওয়ার আছে। এখানে কিছু চিপস কিনে এনেছি আমি, সেগুলো সব গুছিয়ে রাখতে হবে। তো দিদির বাড়ি যাওয়ার জন্য ড্রেস বার করে নিয়েছি। এটা হচ্ছে আমার ইলেকট্রনিক জিনিসের একটা পাউচ ব্যাগ, যেটার মধ্যে এখনও পর্যন্ত আমার মাইকটা ঢোকাতে পারিনি। আর এই হচ্ছে আমার চার্জার, যেটা আমার ঢোকাতে হবে। এখনও পর্যন্ত ফোন চার্জিং দেবো, তারপর দেনটা আমি ব্যাগে প্যাকিং করব। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। এই হচ্ছে বাইরের আকাশের পরিস্থিতি। বাবা, হালকা মেঘলা হয়ে আছে, জানি না আকাশটাও ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে বলে। কতটা কি ব্লগ আমি ওখানে গিয়ে কন্টিনিউ করতে পারবো আমি সেটা জানি না, কারণ কি লোকজনের মাঝখানে ব্লগ করাটা আমার কাছে সত্যি ভীষণ একটা দুষ্কর ব্যাপার হয়ে যায়, যে লোকজনের মাঝখানে ওপেন ক্যামেরায় কথা বলা এই সব কিছু। কিন্তু আমি তাও চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো রেডি হই। বলতে না বলতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তোমরা যদি রাস্তাটা দেখতে পারো তাহলে বুঝতে পারবে। আর বাইরেটা দেখে বোঝা যাচ্ছে না খুব একটা বেশি যে বৃষ্টি পড়ছে। যে দেখি বৃষ্টি কতক্ষণে থামে, দিন তারপর বেরোবো আমি। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, বাবা এখন আমাকে স্টেশনে পৌঁছে দেবে। আর আমি আজকে খুব সিম্পল একটা ড্রেস আপ পরেছি, যেহেতু ট্রেনে অনেকটা জার্নি করতে হবে, তাই যতটা কমফোর্টেবল পেরেছি ততটা কমফোর্টেবল ড্রেস পরেছি আমি আজকে। স্টেশনে যাওয়া মাত্র এই ব্যাগগুলো তুলতে তুলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আর এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমি যে ট্রেনটা ধরবো সেই ট্রেনটা প্রায় অনেকক্ষণ লেট হয়ে গেছে, যার জন্য আমার আরও বেশি খারাপ লাগছিল যে কতক্ষণে ট্রেনটা আসবে, কারণ কি ট্রেনে আসলে পরে একটু শান্তি পাবো। প্রায় ১.৫ ঘন্টার মতো আমাকে জার্নি করতে হবে ট্রেনে, সেটা ভাবলে পরে আমার কেমন লাগে যে এতটা জার্নি করতে হয়, কিন্তু বিশ্বাস করো দেখতে দেখতেই টাইমটা কেটে যায় একেবারে। আমি যখন ট্রেন ধরি তখন চাই সবসময় যে জানলার ধারে সিট পেলে আরো বেশি সুবিধা হয়। আর যেহেতু আমি রথের আগের দিনকে গেছিলাম, তাই জন্য আমার একটু ভয় লাগছিল যে ট্রেনে হয়তো একটু ভিড় হতে পারে, কারণ কি অনেকেই মায়াপুর যায় রথের সময়তেও। তো তারপর দেখলাম না, ট্রেন প্রায় ফাঁকাই ছিল, কিন্তু জানলার ধারে সিট পাইনি। যাই হোক, যেখানে সিট পেয়েছি এখন সেখানেই বসে পড়েছি। বসে কানে হেডফোন দিয়ে গান শুনবো, আর ট্রেনে বাইরের দৃশ্যটা এনজয় করব। আর আমি আজকে চিপস নিয়ে গেছিলাম কুরকুরে। এই কুরকুরেটা খাওয়ার পরে আমার যেন শরীরটা আরো বেশি খারাপ হয়ে গেছিল। যাই হোক, এখন ট্রেনে যেতে, যেতে এত সুন্দর বৃষ্টির ওয়েদার ছিল বলে বোঝানোর মতো না। ব্যাগপত্র নামিয়ে নিয়েছি, এখন ট্রেন থেকে নেমে পড়েছি। নেমে এখন টোটো খুঁজবো। টোটো করে এখন সোজা চলে যাব ঘাটের উদ্দেশ্যে। আর এই মায়াপুর ঘাটের কাছাকাছি এলেই তোমরা এই জায়গাটা দেখতে পাবে। এখানে দেখলেই বোঝা যায় যে তুমি নবদ্বীপে চলে এসছো। আমি এখান থেকে এখন আবারও নৌকা পারাপার হব। নৌকা পারাপার করলে আবার টোটো করে দিদির বাড়ি ডাইরেক্ট চলে যাব। তো নৌকা পারাপারের সময় মায়াপুর মন্দিরটা এত সুন্দরভাবে দেখা যায়, তোমাদের বলে বোঝানোর মতো না। দেখো, মায়াপুর মন্দির সবসময় যাওয়া সম্ভব হয় না। তাই যখন আমি দিদির বাড়ি যাওয়ার সময় মন্দিরের চূড়াটা দেখতে পাই, তখনই ঠাকুর প্রণাম করে নিই। আর গঙ্গার জলটা দেখে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন গঙ্গার জলই ডুব দিয়ে দিই। তুই প্রত্যেক দিন এসে কিনিস? চ বাড়ি চ। এটা চুল বাঁধবি আর লাগাবি, ঠিক আছে? দেখি দেখি একবার দেখি কি দিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ বল।
পিঙ্কি এসেছি। সেটা এদিকে আয়, আয় এবার আয় আয়। এই কাগজটা তো ঠিক মতো করে ছিঁড়িস নি, খাচ্ছিস যে। দিদির বাড়ি আসা মাত্র প্রচন্ড টায়ার্ড লাগছিল। যাই হোক, তারপর সবাইকার সাথে একটু গল্প করলাম। তাই এটা বলেছিস তুই? তো মাসির অপেক্ষা করছিলি আর মাসি এসে আদর করছিস না? টাটা, ফ্রেশ হয়ে আসি। দিদির হচ্ছে এটা নতুন বাড়ি। এই বাড়িতে দিদির কালকে গৃহপ্রবেশ হবে, মানে রথের দিনকে গৃহপ্রবেশ হবে। তাই জন্য ভাবলাম যে ওরা ও বাড়িতে আছে যখন, তাহলে যাই একবার গিয়ে দেখা করে আসি। ও বাবা, চেয়ার নিয়ে চলে এসছে। এনে কি হচ্ছে, কাজ করছে? এই দেখ, দেখেছিস আমাদের বাড়ি এটা। আমাদের বাড়ি না মাইমা? দেখ, মাইমা বলে দিয়েছে এটা কিন্তু আমাদের বাড়ি। ওই জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি। দাদু কালকে নিয়ে আসবে। চ পরে দেখি তো পাপা কই। ওই দেখ তো, দিদিদের বাড়িটা অর্ধেকটা কমপ্লিট হয়েছে। আসলে দোতলাটা ওরা কিছুটা কমপ্লিট করেছে, আর একতলা এখনো কমপ্লিট হয়নি। তার সাথে মানে অনেক কাজ এখনো বাকি আছে, কিন্তু তার আগে ওরা গৃহপ্রবেশ করে নিচ্ছে। আর দিদির বাড়ির ছাদ থেকে মায়াপুর মন্দিরের চূড়া দেখা যায়। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা হয়তো নোটিস করতে পারবে। তোর মা ছাদ বাগান তো জঙ্গল বানিয়ে দিয়েছে রে পিয়ারা। সব ফুল নিয়ে চলে যাবো আমরা। দেখ কত বড় বড় লেবু। এ বাবা, হাতে লাল হয়ে গেল কি করে? দেখি ফুলটা। হ্যাঁ, ফুল। দিদিদের নতুন বাড়িটা একটু ঘুরে দেখলাম। আসলে ওদের বাড়িটা যখন এরকম কমপ্লিট হয়েছে তখন আমি আসিনি। লাস্ট এসেছিলাম দোলের সময়, আবার এসেছি হচ্ছে এখন। আর শ্রুতি আমাকে এখানে বোঝাচ্ছে যে ও জগন্নাথ ঠাকুর বানাবে। আসলে কালকে যেহেতু রথযাত্রা, আর ও জগন্নাথ দেবের খুব বড় ভক্ত। তাই জন্য ও বলছিল, মাসি আমাকে একটু জগন্নাথ ঠাকুর বানিয়ে দিবি, আমার পুজো করবার খুব ইচ্ছা আছে। কিন্তু ওদের বাড়িতে সেরকম কোনো জিনিসপত্র না থাকায় তোকে বানিয়ে দিতে পারিনি। কিন্তু ও বলছিল এখানে এরকমভাবে লাগাবো, ওখানে ওরকমভাবে লাগাবো, সেগুলি আমাকে বোঝাচ্ছিল। আর বিশ্বাস করো, শ্রুতির এই আদো আদো কথাগুলো এত হাসি পায় না শুনতে, বলে বোঝানোর মতো না। যাই হোক, সেগুলি ওর মুখে শুনছিলাম। আমরা এখন ও বাড়ি থেকে বেরিয়ে এ বাড়িতে যাচ্ছি। দেখবি ওটা? হ্যাঁ, আমার দিদির বিয়ে হয়ে যাওয়ার পর দিদি এই বাড়িতে প্রবেশ করেছিল। আর এখন এই বাড়িটা কিছুদিনের মধ্যেই হয়তো ওরা শিফট হয়ে যাবে ও বাড়িতে। একটু টাইম লাগবে হয়তো। কিন্তু কিছুদিনের মধ্যেই হয়তো ওরা শিফট হয়ে যাবে। আর শ্রুতি বলল যে, "আসো মাসি, আমরা ঘরে গিয়ে বসি।" আসলে এই টাইমটার পর থেকে আমার জানি না খুব শরীরটা খারাপ হয়ে গেছিল। কিন্তু তখন আমি বুঝতে পারিনি। তো সন্ধ্যের পর আমরা চলে গেছিলাম দিদির শ্বশুরের দোকানে। ওরা কিছু জিনিসপত্র কিনবে বলে। আর কালকে যেহেতু ওদের বাড়িতে পুজো, তাই নতুন জামাকাপড় ওদের পরতে হবে। তাই ও গেছিল শাড়ি কিনতে, শ্রুতির জন্য জামা কিনতে, আরো এক্সেট্রা যা, যা জিনিসপত্র পুজোর জন্য দরকার হয় সেগুলি ওরা কিনতে গেছিল। আর আমরা এখানে পছন্দ করছিলাম কোন শাড়িটা পরলে ওকে বেশি সুন্দর লাগবে। আসলে কি বলতো, বাড়িতে একটা বড় পুজো হলে অনেক কাজকর্ম পড়েই থাকে। আমি আর শ্রুতি এখানে বসে, বসে খানিকক্ষণ খুনসুটি করছিলাম, গল্প করছিলাম। দিদির বাড়িতে গেলেই ওদের বাড়িতে এত লোকজন, সবাইকার সাথে গল্প করতে, করতেই সময়টা কেটে যায়। তো রাতের দিকে শ্রুতি আমার ফোন নিয়ে ভিডিও দেখছিল আর নাচ করছিল। যাই হোক, তারপর রাত্রিবেলা খাওয়া-দাওয়া করে আমরা শুয়ে পড়ি। আর সেরকম ভিডিও কন্টিনিউ করা হয়নি। পরের দিন সকালে আবারও তোমাদের সাথে দেখা হবে। The next day. সকাল, সকাল ঘুম থেকে উঠেই আমি এই বাড়ির রুমটা ক্লিন করে রেখেছি। কারণ কি, দিদি ও বাড়িতে গিয়ে এখন পুজোর জোগাড়-জাটি করছে। আর আমি এখনো ফ্রেশ হইনি যেহেতু, তাই ভাবলাম এই ঘরটা আমি ভালো মতো করে গুছিয়ে রাখি। আর আমার তো সারাদিনের সঙ্গী শ্রুতি, ও তো সারাদিন আমার সাথে কাটায়। এসে বলে ঘুম থেকে উঠি আমার কাছে শ্রুতিকে অনেকক্ষণ সকাল থেকে আদর করেছি। বল শ্রুতি, ঘুম থেকে উঠেই শ্রুতিকে অনেকক্ষণ আদর করেছি।
দেখ বিছানাপত্র গুছিয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই। এখন ব্রাশ করবো। পিকাচু হয়েছে, সুতির পিকাচু, তাই তো? এটা সুতির পিকাচু। দেখ এখন ব্রাশ করবো, বাড়িতে যাবো, নতুন বাড়িতে যাবো। আজকে নতুন বাড়িতে কি আছে? পুজো আছে। দিদিরা নতুন বাড়িতে গৃহপ্রবেশ করবে, যার জন্য এসছি এখানে। চলো ও বাড়িতে যাওয়া যাক। এটা হচ্ছে সুতির নতুন জামা, যেটা আজকে স্নান করে উঠে পরবে, তাই তো? খুব সুন্দর। দিদি ঘরটা আগে এই ঘরে দিদি থাকতো, যেটা খুবই ছোট। আর আজকের পর থেকে দিদিরা কোন বাড়িতে থাকবে? ও বাড়িতে থাকবে। আজকে পুজোটা হয়ে গেলেই ওর বাড়িতে শিফট হয়ে যাবে আস্তে আস্তে ওরা। বল, এই ঘরটা আর এই ঘরের বাইরে বারান্দাটা ওইখানে দিদি থাকতো, বাট আজকের পর থেকে ওরা ওই বাড়িতে চলে যাবে। ওদের যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে সবাই একসাথে থাকে, তাই তো? আর এইটা হলো আমার দিদির নতুন বাড়ি, যেটা আরো একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই বাড়িটার কিছুটা পোর্শন ওদের এখনো অল্প একটু কমপ্লিট হয়েছে, আর কিছুটা পোর্শন এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। ওদের বাড়ির বাইরে খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আছে, আর এই পোর্শনটা শুধুমাত্র কমপ্লিট হয়েছে। দোতলা ডাইনিং, রান্নাঘর আর দুটো রুম আর ঠাকুর ঘরটা। এই রুমের সাথে অ্যাটাচে একটা ওয়াশরুম আছে, আর এগুলো সব ফল সিলিং করা হবে। যাই হোক, এই দেখো এইটা হচ্ছে একটা অ্যাটাচে ওয়াশরুম, যেটা এই রুমের সাথে অ্যাটাচ বললাম। আর এই রুম থেকে বেরোলেই ডাইনিং রুম আর সিঁড়িঘর তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পুরো ৩ তলা পর্যন্ত সিঁড়িঘর। আর এইটা হচ্ছে ওদের ঠাকুর মন্দিরটা, যেটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এটা হচ্ছে তার পাশে আরেকটা রুম। আর এই রুমের সাথে অ্যাটাচ একটা লবি আছে। আর এই লবিটাও কিন্তু ভীষণই সুন্দর দেখতে লাগে। তোমাদের একবার দেখিয়ে দিলাম। ছাদে উঠলেই আমার দিদির ছাদ বাগান দেখা যায়। আর তার সাথে হচ্ছে ওদের ৩ তলার ওপরে একটা ঘর আছে। সেটাও কিন্তু খুব সুন্দর। আর এখান থেকে কিন্তু মায়াপুর মন্দিরটাও দেখা যায়। এটা এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট অবস্থায় আছে। তাই এখানে সবাই খুব একটা বেশি উঠছে না। আর এখানে ওঠাটাও খুব রিস্কি। তাই জন্য আমি আর ওখানে উঠিনি। নিচতলাতেও সেম স্ট্রাকচার। আর এইখানে হচ্ছে দিদিদের রান্নার ব্যবস্থা করা হয়েছে, যারা আজকে দুপুরবেলা লাঞ্চে আসবে। রেডি হয়ে গেছি, তোমরা আমাদের শ্রুতিকে দেখো। শ্রুতি আর আমি কিছুটা ম্যাচিং করেছি। আমার আমার ব্লগে আমার ফুটেজ নেবে না, তোর ফুটেজ নিয়ে যাবে না। আমরা রেডি হয়ে এটা চুল আছে দিদি, এদিকে 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 চুল আছে হচ্ছে আমাদের হনুমান বাচ্চা। আমিও চুল আছে। আমাদের এখন বেলুন ফোলানোর কাজ চলছে। এখানে সোমা ফোলাচ্ছে, আমি এখানে লাগাচ্ছি, বাজছি সব, তাই না শ্রুতি? সোমা কাজ করছে বেলুন নিয়ে। আমি ক্যামেরা অন করলে শ্রুতি কোথা থেকে দৌড়ে দৌড়ে চলে আসে। এটা শ্রুতির স্পেশালিটি। এই হচ্ছে আমাদের পটের বিবি। দেখি একটু তাকাও। এটা দিদিদের একটা নিয়ম আছে যে নতুন বাড়িতে রান্নাঘরে পায়েস রান্না করতে হয়, যেটা ঠাকুরকে ভোগ দেবে ওরা। তো এখানে পায়েস রান্না করা হচ্ছে। আমি এখানে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। আর আমার পেছন পেছন শ্রুতি সব জায়গায় গিয়ে থাকবে, এটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো ব্লগে। এটা হচ্ছে দিদিদের ঠাকুর ঘর, যেটা আমরা ফুল দিয়ে আপাতত সাজিয়েছি। আর এখানে একটা রাধাকৃষ্ণর ছবি দিয়েছি। আর এটা হচ্ছে দিদিদের বাড়ি ঢোকবার মুখে এন্ট্রান্সের ডোর, যেটা খুব সুন্দর ফুল দিয়ে আর ওরা সবাই সাজাচ্ছে। আর ওইদিকে দেখো আমার জামাইবাবু দাঁড়িয়ে আছে। জামাইবাবুর সাথে একটু মজা করছিলাম আমি। তারপর সকালে ব্রেকফাস্টে আজকে ভাত খেয়েছি, আর তার সাথে ডাল খেয়েছি, আর কিচ্ছু খাইনি আমি। আমি রেডি হয়ে গেছি আবারও, ঠিক আছে? কারণ কি আমি এটা ভুল কাজ করে ফেলেছিলাম অজান্তেই, তাই জন্য আমাকে আবার ড্রেস চেঞ্জ করতে হয়েছে। আর এটা নতুন জামা পরেছি, দিদির জামা পরেছি। কেমন লাগছে? ভালোই লাগছে আমার তো। আর শুধু এদিকে মেকআপ করে নিয়েছে। আর এখন আমি খুব সুন্দরভাবে সাজগোজ করে রেডি হয়ে গেছি, কারণ কি ও বাড়িতে গিয়ে এখন পুজোর কাজে হাত দিতে হবে। তো এখানে সবাই পুজোর জোগাড়জাটি করতেই ব্যস্ত ছিল। আমি তো সেরকম পুজোর কিছু জোগাড়জাটি করিনি, সব দিদিদের বাড়ির লোকেরাই করেছে। তাও আমি কিছুটা হাতে হাতে করেছি। এখানে যেমন দরজার মধ্যে ফুল লাগানো হয়ে গেছে, এবার সিঁদুরের ফোঁটা দেওয়া হচ্ছে। দিদিকে বলছিলাম তুই একটু এইগুলো কর, খুব সুন্দর দেখতে লাগবে। আর সত্যি কথা বলতে গেলে আজকে দিদি খুব সুন্দরভাবে সেজেছিল, ওকে খুব মিষ্টি দেখতে লাগছিল। আর তোমাদের বললামই
প্রথমে যে পায়েস রান্না করা হচ্ছে, তো পায়েসটা এখন হয়েই গেছে প্রায়। তাই সেটা এখন বাটিতে ঢেলে নেওয়া হলো এবং এটা ঠাকুরকে ভোগ দেওয়া হবে। এখানে কলসি রাখা হয়েছে, ঠাকুরের জিনিসপত্র সবকিছু এবং সত্যনারায়ণ পুজো আজকে যেহেতু হবে তাই নারায়ণ ঠাকুরও বসিয়ে দিয়েছে ঠাকুরমশাই ঠাকুর ঘরে। আর এখানে দিদি পরবর্তীকালে ঠাকুর প্রতিষ্ঠান করবে। আর ভীষণ সুন্দরভাবে সবটা সাজানো হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার দিদি শুধু এ বাড়ি আর ও বাড়ি ছোটাছুটি করছে। আজকে কি খাটাখাটনি হয়েছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি এখন চেয়ারে একটু বসে, বসে নিজের ফুটেজ নিচ্ছিলাম। তারপর দেখি বাচ্চারা সবাই এই ঘরটা বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আসলে বেলুন দিয়ে সাজালে, ফুল দিয়ে সাজালে না জায়গাগুলো খুব মিষ্টি দেখতে লাগে। তো দিদিরা এখানে পুজোতে বসে পড়েছে। তারপর এখন ওদের গৃহপ্রবেশের রিচুয়ালস গুলো কমপ্লিট করা হচ্ছিল। তো নতুন বাড়ির গৃহপ্রবেশের কিছু রিচুয়ালস তো কমপ্লিট করা হয়েই গেছে। আর আমার দিদির খুব ইচ্ছা ছিল যে ও যখন নতুন বাড়িতে ঢুকবে বড় কলসি কোমরে করে নিয়ে ঢুকবে, তাই সেটাই ও করেছে। আর সত্যি বলছি সেদিনকে দিনটা আমরা খুব মজায় কাটিয়েছি। এই দিনটা আমাদের কাছে প্রচণ্ড স্মৃতি হয়ে থাকবে, কারণ কি বাড়ি জানোই, বাড়ি একবার তৈরি করলে আর সেটা দ্বিতীয়বার তৈরি করবার খাটনিটা অনেকটাই বেশি। তাই বলতে পারো এটা আমাদের কাছে বিশাল বড় একটা স্মৃতি। অল্প করে খাও। যা দিদিকে খাও। মাসি। আর এখানে আমার মাসি আর মা বসে আছে, পুজো দেখছিল সবাই। পুজো প্রায় কিছুটা হলেও কমপ্লিট হয়ে গেছে। এখন পঞ্চপ্রদীপের তাপ আমরা সবাই নিচ্ছিলাম এবং তারপরেই যজ্ঞের জন্য দিদিরা বসবে। তো এখানে আমার দিদির যা বাটিতে করে প্রত্যেকটা প্রসাদ সাজিয়ে দিচ্ছিল এবং আমি সবাইকার কাছে প্রসাদ পরিবেশন করছিলাম। সেই দিনকে পুজোর ভোগে অনেক কিছু আয়োজন করা হয়েছিল। সোয়াবিনের খিচুড়ি, তারপর ছিল পনিরের তরকারি, আর ছিল যে পোলাও, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পাঁচমিশালির তরকারি, অনেক কিছুই ছিল। বাট আমি সেদিনকে বেগুনিটা একটু আগেই খেয়ে নিয়েছিলাম, কারণ খুব জোর খিদে পেয়ে যায়। আর শ্রুতি এখানে আমার একটা ছবি তুলেছে, খুব সুন্দর ছবিটা তুলেছিল। তারপর আমিও খেতে বসে পড়ি। তো আমি খিচুড়ি খাওয়ার পরেই পনির আর পোলাও খেয়েছি, আর কিচ্ছু খাইনি সেদিন লাঞ্চে। আর সেই দিনকে না ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যেটা আরো বেশি ভালো লাগছিল। আমরা বাড়ি চলে যাবো আজকে, রেগে গেছে বাড়ি চলে যাবো বলে মেয়ে আমাদের। বৃষ্টি পড়ছেও, মনে হয় বৃষ্টিতে একটু ভিজি। সন্ধ্যের পর মা এখানে গীতা পড়ছিল, নাকি নতুন বাড়িতে ঢুকবার পর সন্ধ্যের সময় গীতা কিংবা হরিনাম দেওয়াটা খুব ভালো। তারপর এখানে রাত্রিবেলা আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকু। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।